কণ্ঠ হারালো ভারত, রত্ন হারালো দেশ। জবাব চাই বাংলা আজ আমরা এমন একটা সময় শুরু করছি যে সময়টায় আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে, চিতাভস্ম আসবে এবং নশ্বর দেহ, লতা মঙ্গেশকরের নশ্বর দেহ সেটা বিলীন হয়ে যাবে, ব্রহ্মলোকে বিলীন হয়ে যেতে পারে, কিন্তু লতা মঙ্গেশকর আমাদের মধ্যে থেকে যাবেন এবং লতা মঙ্গেশকরের যে স্মৃতি, যে ডিস্কগুলো আছে, রেকর্ডসগুলো আছে, সেগুলো আমাদের মধ্যে থেকে যাবে। নমস্কার, জবাব চায় বাংলা আজ আমরা শুরু করছি এবং সারা দিন আমরা লতা মঙ্গেশকরের যে শেষ যাত্রা, লতা মঙ্গেশকরের জীবনাবসান, তাই নিয়ে কাভারেজ করেছি। কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো নিয়ে সারা দিন ধরে অনেক ঘটনাক্রম হয়েছে। আমরা দেখেছি ভাটপাড়ায় কি হচ্ছে, আমরা দেখছি কামারহাটিতে কি হচ্ছে, আমরা দেখছি যে ক্যান্ডিডেট লিস্ট, প্রার্থীর তালিকা, সেই প্রার্থীর তালিকা নিয়ে গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে, বর্ধমান, কামারহাটি, বহু জায়গায় কি হচ্ছে আমরা দেখেছি শাসক দলের তরফ থেকে বলা, আমরা দেখেছি আইপ্যাকের তরফ থেকে ক্লিয়ার করা, কিন্তু তারপরেও আমরা যেটা দেখছি তা হলো বিরোধী এবং শাসক দলের মধ্যে তরজা, এবং সবচেয়ে বড় কথা, এখন অবধি হিংসা থামছে না। এই সবটা মিলিয়ে পুরো ভোটের পুরো ফল এবং পুরো ভোটের পুরো যুদ্ধ নিয়ে আমরা এই সময় আলোচনা করছি। আমি এবং বিশাখা রয়েছি আপনার সাথে। একদমই ময়ূখ, এবং যে কথাটা বলতে তুমি শুরু করলে আমার মনে হয় তার একটা রেশ রেখে দিয়ে আমরা আজকে আলোচনায় ঢুকবো, এবং সেই রেশটা হলো এটাই যে এইভাবে যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, তারপরে বিভিন্ন জেলা জুড়ে আগুন জ্বলছে, বিক্ষোভের আগুন জ্বলছে, কিন্তু যাদেরকে সামনে রেখে ভোট, যাদের জন্য ভোট, সেই সাধারণ মানুষের মধ্যে সেই বিক্ষোভের আঁচে তাদের জীবন যন্ত্রণা কতটা সেখানে বাড়ছে, বা আদৌ তার জন্য তাদের কি কোথাও গিয়ে কোনো রকম কোনো সুবিধা হবে, নাকি তাদের জনজীবন আরও বেশি করে বিপর্যস্ত হচ্ছে। আমরা গতকালের ছবি দেখেছি, যেভাবে কামারহাটিতে কার্যত অঘোষিত বন্ধের চিত্র দেখা গিয়েছিল। আজকে কিছুটা হলেও প্রশমিত হয়েছে মদন মিত্রের হস্তক্ষেপে, কিন্তু তাছাড়াও যদি আমরা কামারহাটির পাশাপাশিও বিভিন্ন চিত্র দেখি, সিউড়িতে কেমন আছে মানুষ, কেমন আছে অন্যান্য ভাটপাড়াতে কেমন আছে মানুষ, সেই দিকেও আমরা নজর রাখবো। কিন্তু শুরু করব কামারহাটিতে কি অবস্থা আজ রবিবার, সেখানে গতকালের পর ঠিক কি অবস্থা একবার দেখে নেব। পুরভোটের দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষ। রাজ্যের অন্য অংশের মতো শনিবার প্রার্থী অসন্তোষের আগুন জ্বলেছিল কামারহাটিতেও। কামারহাটি পুরসভার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী নাপসন্দ। প্রার্থী বদলের দাবিতে পথে নামেন স্থানীয় তৃণমূল কর্মীরা, চলে বিক্ষোভ, অবরোধ, এমনকি 29 নম্বর ওয়ার্ডের প্রার্থীর কুশপুতুলও পোড়ানো হয়। যার বিরুদ্ধে এত এভিডেন্স আছে, নির্মলা রায়, যাকে প্রার্থী করা আছে কামারহাটি 29 নম্বর ওয়ার্ডে, তার প্রার্থীপদ অবিলম্বে খারিজ করতে হবে, প্রার্থী বদল করতে হবে। এই কর্মসূচি নিয়েই আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরা সবাই একত্রিত হয়েছে, এবং এই আন্দোলন আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যতদিন না আমাদের প্রার্থী বদল হচ্ছে। এখানেই শেষ হয়নি প্রতিবাদের। প্রথমে প্রার্থী বদলের সময় দেওয়া হয়, প্রার্থী বদল না হওয়ায় কামারহাটিতে অটো, টোটো, বাস চলাচল ও জুট মিল বন্ধ করে দেয় আইএনটিটিউসির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। রবিবারও পরিবহন ও জুট মিল বন্ধ করে রাখার হুঁশিয়ারি দেয় আইএনটিটিউসি। এরপরেই প্রার্থী নিয়ে দলের অন্দরের ক্ষোভ প্রশমনে আসরে নামেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একবার নাম বলে আবার নাম পাল্টানোর জন্যে একটু তো অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের দলীয় কর্মীদের আমি কংগ্রাচুলেট করছি যে পরিস্থিতি তারা কখনোই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি। রাজ্যের অন্য অংশের মতো কামারহাটিতেও প্রার্থী নিয়ে শাসক দলের অন্দরের ক্ষোভের প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। ও তালমিছিরি খেয়েছে, একটু হজম করুক। তৃণমূল কংগ্রেস এই কারণেই সঠিক সময়ে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে দেয়নি, মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছিল। তৃণমূল কংগ্রেস এই নিজেদের আভ্যন্তরীণ ঝামেলাকে চাপা দেওয়ার জন্য আজকে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনের প্রক্রিয়া থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু তারা যেটা চেষ্টা করেছিল সেটা সফলতা পায়নি। আজকে এটাই তার প্রমাণ।
প্রার্থী বদলের মদন মিত্রের আশ্বাসে আপাতত বিক্ষোভ, অবরোধ এবং পরিবহন ও জুট মিল বন্ধের পথ থেকে সরে এলেন কামারহাটির আইএনটিটিইউসি এবং স্থানীয় তৃণমূল কর্মীরা। রবিবার স্বাভাবিক ছন্দে ফিরল কামারহাটি। উত্তর 24 পরগনা থেকে বিক্রান্ত রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যাদের জন্য নির্বাচন, যাদের জন্য প্রার্থী তালিকা বাছা, যাদের জন্য ভোটটা হবে এবং যাদেরকে পুরো পরিষেবা দেওয়া হবে, তারা ঠিক কতটা ভালো আছেন বা খারাপ আছেন সেই দিকটা আমরা দেখলাম। পাশাপাশি আরেকটা বিষয় খুব স্পষ্ট হলো যে তৃণমূল এতদিন ধরে বলছিল যে বিজেপি কার্যত মুষল পর্ব চলছে এবং বিজেপিটা প্যাক অফ কার্ডসের মতন, তাসের দেশের মতো ভেঙে পড়বে। সেখানে তৃণমূল এখানেও দেখলাম যে একের পর এক যে ঝামেলা সেগুলো তৃণমূলেও হচ্ছে। অর্থাৎ কি শুধুমাত্র ক্ষমতার জন্য এই দলগুলো একের পর এক যে ধরনের রাস্তায় নামা, সামান্য একটা টিকিটের জন্য যেভাবে রাস্তায় নামছে, আলাদা আলাদা জায়গায় বিভিন্নভাবে বিক্ষোভ চলছে। মদন মিত্র বললেন প্রথমে একটা লিস্ট দিয়ে আরেকটা লিস্ট চেঞ্জ করা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা হবে এবং মানুষের কণ্ঠস্বর হিসেবে মানুষ কতটা বেনিফিট পাচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন, দীপ বিশ্বাস রয়েছেন আমাদের সাথে, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র রয়েছেন, সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী রয়েছেন, সঞ্জয় সরকার রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, ভাস্কর সিংহ রায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সাথে বিমল শঙ্কর নন্দ অধ্যাপক এবং বিজেপির মুখপাত্র যুক্ত হবেন। প্রথমেই আমি রাজশ্রী লাহিড়ীর কাছে আসবো। যে রাজশ্রী লাহিড়ী, এতদিন দেখতাম যে তৃণমূল এই কটাক্ষগুলো করতো বিজেপিকে নিয়ে। আমরা দেখেছি যে কলকাতা পুর ভোটের সময় তুমি টিকিট পাওয়া নিয়ে রূপা গাঙ্গুলি একের পর এক প্রশ্নবাণ ছুড়েছেন এবং তারপরে দেখেছি যে একের পর এক জায়গাতে হিংসার ঘটনা ঘটেছে। কলকাতা পুরসভা ভোটের সময় দেখেছি রাজশ্রী লাহিড়ীর কে আক্রমণের ছবি। এখন কি সেই আবার পুনরাবৃত্তি? এক একটা ভোট আসবে এবং সেই ভোটগুলোতে হিংসা হবে, এক একটা ভোট আসবে সেই ভোটগুলোতে কাদা ছড়াছড়ি হবে, মানুষের জায়গাতেই থাকবে। এবং রাজশ্রী লাহিড়ী, আপনারা হয়তো আজকে সাইকেল চড়ছেন, কালকে স্করপিও গাড়ি চড়বেন, পরশুদিন হয়তো প্লেন করে যাবেন, হেলিকপ্টার করে নেতা আসবে, নেতা যাবে, মানুষ কোথায় যাবে? রাজশ্রী লাহিড়ী, বড় আজকের দিনে এই প্রসঙ্গ বা বড় হৃদয় বিদীর্ণ। একেই আজকে গোটা ভারত আজকে কাঁদছে, বিনা পানির বড় পুত্রী আজ তিনি চলে গেছেন ভারতবর্ষকে ছেড়ে। কিন্তু যাই হোক, দেখুন এই ছবিটা তো নতুন কিছু নয়, আমরা এর আগেও দেখেছি। ফিরাদ ববি হাকিম মমতার বাড়ির টালির চালে ইট ছুঁড়েছিলেন। বৈষ্ণব চট্টোপাধ্যায় তাকে রাজ্য সভাপতি 3 দিন আছে আর মাত্র। আমি তো আপনার বলার সময় কখনো বিরক্তি করি না। জানতে চাইলাম আপনি আপনার যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি সেখান থেকে কতটা ঢিল মেরে যে সেখানে চলে গেলেন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, নমিনেশন ফাইলিং এর আর মাত্র 3টে দিন বাকি আছে। এখনো অবধি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না, সেখানে আপনার কোনো কিছু চিন্তা নেই। আমি জানতে চাইছিলাম, চিন্তা করতে হবে না, বিজেপির মুখপাত্রের কাছে জানতে চাই বিজেপি প্রার্থী তালিকা কখন প্রকাশ করবে। আপনার নেতাটাকে আগে বলুন পিসিনা ভাইপো, আপনাদের তো আবার অনুগামী আছে। কি আপনি বিজেপির মুখপাত্র, আপনাকে কি প্রশ্নটা করা যায় না যে বিজেপির প্রার্থী তালিকা কখন প্রকাশিত হতে চলেছে? আগে সেটা বলুন, পরিণতিটা কি হবে? কাশিরাম মায়াবতী না সঞ্জয় ইন্দিরা, কোনটা হবে? আমার প্রশ্ন এখানেই, যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিজেপি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? তারা এখনো কি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবে না? বিজেপি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? এই মোক্ষম প্রশ্নটা তুলেছেন আমাদের সঙ্গে কথা বলার সময়। এই প্রশ্নটা তুললেন ভাস্কর বাবু। আমরা কথা বললাম আমাদের সঙ্গে বিমল শঙ্কর নন্দ ইতিমধ্যে এসে গিয়েছেন, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর বিমল শঙ্কর বাবু চলে এসেছেন। বিমল শঙ্কর বাবু, আপনাকে প্রশ্ন করি যে প্রশ্নটা রাখলেন ভাস্কর বাবু, যে বিজেপি কি আদৌ কন্টেস্ট করতে রাজি, নাকি তারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে এই ভেবে যে আদৌ তারা না? এটারও বোধহয় জবাব চাইছে বাংলা। এটা তো সত্যি কথা। বিমল শঙ্কর বাবু, ভাস্কর সিংহ রায় যেটা বলছেন, বিজেপি কি প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি করছে কোনো দ্বন্দ্ব যাতে সামনে না আসে সেই জন্য, ওয়াটার টাইট সিচুয়েশন করার জন্য? মানে স্কুপটা কি? আমি ভাস্করকে তো অনেকদিন চিনি, ও বিজেপিকে ভীষণ ভালোবাসে। ও নিজে তৃণমূল করতে পারে কিন্তু বিজেপিকে প্রচন্ড ভালোবাসে। এটা তো সায়ন বন্দ্যোপাধ্যায়রা বলেন যে এটা বিজেমূল তত্ত্ব। আপনারা একটাই প্রশ্নের একটাই উত্তর দিন।
এটা তৃণমূল হিসেবে নয়, ও ব্যক্তিগতভাবে, কারণ বিজেপি কোথায় কি করলো, কে কি করলো, মানে লিস্ট বার করলো, কি আলোচনা হচ্ছে করলো না, এটা নিয়ে তৃণমূলের ভাস্কর এত প্রার্থী চিন্তিত তালিকা হয়ে নিয়ে। পড়ে, সেখানে আমরাও তো জিজ্ঞেস করছি চিন্তিত যে হই না, বিজেপি কিন্তু প্রার্থী তালিকা কি এটা নিয়ে প্রকাশ ভাস্কর করবে আদৌ? ভীষণভাবে চিন্তিত আর হয়ে পড়ে। 3 দিন আছে। তা আমি ভাস্করকে নিশ্চিত করতে চাইছি এবং বাকি যারা খুবই চিন্তিত হয়ে পড়েছে তাদের বলছি যে ঠিক সময়ে লিস্ট বেরোবে, যারাই বাছাইয়ের কাজ চলছে, আমরা আমাদের ব্যাপারটা বুঝে নেবো, ওদের অত না বুঝলেও চলবে। ঠিক যেরকম ওদের পার্টিতে কে কাকে মারপিট করছে, রক্তারক্তি হচ্ছে, টায়ার পড়াচ্ছে, ও নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু একটা বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, নিজেরা মারপিট করে সাধারণ মানুষের ক্ষতি করলে, মানে অ্যাম্বুলেন্সের গাড়ির কাজ ভাঙলে আমার আপত্তি আছে। ঠিক এই জায়গা থেকেই ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর বাবু, আপনারা তো বলছেন মানুষ এতদিন ধরে পরিষেবা পায়নি, ভোট হওয়া খুব দরকার এবং তার জন্য তড়িঘড়ি আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ, সেখান থেকে প্রচুর বিক্ষোভের আঁচ সারা রাজ্য জুড়ে জেলায় জেলায়। তো এই যে পরিষেবাগুলো, বালিপুরে অ্যাম্বুলেন্স ভাঙা হচ্ছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে মানুষের জনজীবন বিপর্যস্ত করা হচ্ছে, হ্যাঁ মানুষের জন্যই কাজ করতে চাইছেন, তাহলে মানুষকে এত বিপদে ফেলা কেন? আপনি একটা কথা মানুষকে মেরে মানুষের জন্য কাজ করতে চাইছে। এই প্রশমিত কথাটার উপর আমি জোর দিচ্ছি, ক্ষোভ প্রশমিত হয়ে যাবে অচিরেই। এই যে 3000-এর বেশি, মানে 3000-এর মতন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কিছু বিভ্রান্তি ছিল, এই কথা সকলেই জানেন, কিন্তু ক্ষোভ প্রশমিত হচ্ছে, সেটা আপনাদের প্রতিবেদনেই উঠে এলো এবং ক্ষোভ প্রশমিত হয়ে যাবে। লড়াইতে আছে লড়াইতে আছে তৃণমূল, একা লড়াইতে আছে, বিজেপি কি লড়াইতে আছে না নেই, জবাব চাইছে বাংলা। একটা কথা বলি, শুধু লড়াইতে নেই, আমরা ওদের উপড়ে ফেলার জায়গায় আছি, এই আতঙ্কেই তো ওরা মানে একেবারে আতঙ্কিত, ওদের উপড়ে ফেলে দেবো আজকে যেদিনও। কিভাবে নাকি ওই দাড়ি ভিটে জয়প্রকাশ মজুমদারের সঞ্জয় সরকার রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সরকারও রয়েছেন। সঞ্জয় সরকার, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ রিপাবলিক বাংলায় বসে বলছেন যে তৃণমূল দলকে তারা উপড়ে ফেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, পুরসভা ভোটে বিপুলভাবে জিতবেন বলে আশা করা যাচ্ছে বিজেপি। আপনি ভুল বলছেন না ঠিক বলছেন এই বক্তব্যটাকে? এক তো বিমল শঙ্কর বাবু নিজেকে নিজে উকড়ে ফেলে দিয়েছেন, ঠিক আছে, নিজেকেই উকড়ে ফেলে দিয়েছেন, উনি আর টিএমসিকে কি উকড়ে ফেলবেন। দ্বিতীয় নম্বর ব্যাপার হলো ভারতীয় জনতা পার্টির রাকেশ সিং আর পামেলার মধ্যে কে কাকে কোকেন বিক্রি করবে, কে কাকে কোকেন ফেলবে, মানে উঠতে বাঙ্গাল বানাবে। রূপা গাঙ্গুলি বাচ্চা চুরি করে বিক্রি করবে আর সেই টাকা নিয়ে খাবে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর নিজের দপ্তরে বসে মেরে মাথা ফাটাফাটি করে সুকান্ত মজুমদার থাকবে না দিলীপ ঘোষ থাকবে না শুভেন্দু অধিকারী থাকবে না তথাগত রায় থাকবে না। আবার তথাগত বাবু বলছে যে পর্যবেক্ষক হয়ে এসছে তিনি নাকি ভোডাফোন, ঠিক আছে, ভোডাফোনের যে ডক্টর আছে ডক্টর সিমোলটা বলছে। তা আমি কি বলবো, আগে নিজেদের ঘরটাকে সামলায়, তারপরে তৃণমূলকে বলবো। আগে তৃণমূলকে কি আগে নিজের ঘরটা সামলায়, আগে নিজের ঘরটা সামলায়, তারপরে তো পরকে সামলাবে, ঠিক আছে। নিজের ঘর কাছের ঘর, সেখানে ইট মারতে যাচ্ছে অন্য লোককে, নিজে কাছের ঘরে থেকে ইট মারতে যাচ্ছে অন্যর ঘরে। আর নিজের পার্টিতে হাজারটা গোষ্ঠী কে কোথায় মাথা ফাটাচ্ছে, কে কোথায় করছে, কে কাটমানি খাচ্ছে, কে কাকে মেয়ে ছেলে সাপ্লাই। দীপ কি বলবে? দীপ অনেকক্ষণ ধরে বসে আছে, রাজশ্রী দীপ অনেকক্ষণ ধরে বসে আছে। সঞ্জয় সরকার বনাম দীপ, সঞ্জয় সরকার বনাম দ্বীপের টক্কর। শৃঙ্খলা অনুশাসন না থাকলে, রাজশ্রী দীপ একবার বলে নিক, রাজশ্রী দীপ একবার বলে নিক, অনুশাসন না থাকলে, দলের প্রতি নিষ্ঠা না থাকলে এই ধরনের সংঘর্ষগুলো দলের মধ্যে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কালীঘাট বনাম ক্যামাল স্ট্রিট, পাওয়ার পয়েন্টটা কোথায়, পাওয়ার সেন্টারটা কোথায়, তাই নিয়ে মারামারি চলছে তৃণমূলের অন্দরে। আজকে দেখুন যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আমি তো বলবো এটা আইপ্যাক করেছে, যে 500 কোটি টাকা দিয়ে আইপ্যাককে পোষা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তারা সার্ভে করে এই তথ্য দিয়েছে, তার ভিত্তিতে কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিন্তু দেখুন যা মদন মিত্র, যারা প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী একটা বাতাবরণ সারা রাজ্যে তৈরি করতে চেয়েছেন, তারা কিন্তু এর বিরোধিতা করছেন। প্রথম থেকে বোঝা যাচ্ছে যে দিদিভাই ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লড়াই চলছে। আরেকটা বিষয় আমি বলবো, মানে আপনি বলছেন যে দলের মধ্যেই সাবোতাজ করা হচ্ছে। ভাস্কর বাবু, দলের মধ্যেই কি সাবোতাজ করার একটা পরিকল্পনা চলছে? ডিপ কনস্পিরেসির কথা বলছে দীপ। এবার একদম যেটা বললেন যে কল্পনা করতে পারেন আপনি, যে কিছু বিষয়ে যেভাবেই কল্পনা করতে পারেন। আমার কাছে একটাই প্রশ্ন, তৃণমূল বিরোধিতা কি কেউ করেছেন?
যারা ক্ষোভ দেখাচ্ছেন তারা কোনো এটা একটা আবেগের একটা কথা বলুন ভাস্করবাবু, যখন তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে সমস্ত গণসংগঠনগুলোকে সেই প্রার্থীদেরই সমর্থন করতে হবে, সেখানেও যদি দিকে দিকে আঁচ হয় বিক্ষোভের, তাহলে কি বলা হবে? দলের মধ্যে থেকে দলের শৃঙ্খলা রয়েছে, এটাকে মানতে হবে। দেখুন, দলের শৃঙ্খলা এটা তো কোনো মানে বজ্র কঠিন একটা দল নয়, এখানে একটা আবেগ, তার মানে দলের কোনো এটা শৃঙ্খলা দলের নেই, মধ্যে আবেগ আছে, সে আবেগের বিচ্ছুরণ হয়েছে আপনার আবেগ আছে, কথা শৃঙ্খলা নেই। প্রশমিত প্রশমিত হবে, প্রশমিত শুধুমাত্র কামারহাটিতে। এক সেকেন্ড, টাইমার দি ভাস্কর বাবু 30 সেকেন্ড আপনি নিন, তারপরে বিমল শঙ্কর বাবুর কাছে যাব। একটা কথা বলছি 30 সেকেন্ডের জন্য আপনাকে কোশ্চেনটা করি যে আপনি বলছেন প্রশমিত, হ্যাঁ প্রশমিত হয়েছে, রবিবার কামারহাটিতে ঘটনা প্রশমিত হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে বাকি সমস্ত জেলায় জেলায় ক্ষোভ প্রশমিত হয়েছে। কি উত্তর দেবেন? 30 সেকেন্ড সময়। দেখুন, ক্ষোভ প্রশমিত হয়ে যাবে, কারণ আর 3 দিনের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে। নমিনেশন ফাইল করার পরে সকলেই তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করবেন। কালকে অখিলগিরি মহাশয় প্রথমে আবেগের ফলে কিছু বলেছিলেন, আজ কিন্তু তিনি সে কথাটা বলছেন না। আমি বলছি তৃণমূল দলের যে প্রার্থী নমিনেশন ফাইল করবেন তাদের হয়েই সকলে কাজ করবেন। স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ থাকাটাই বাঞ্ছনীয়, কারণ হচ্ছে এটাই গণতান্ত্রিক পরিবেশকে এটাকে প্রমাণ করে যে দলের মধ্যে গণতন্ত্র আছে, তারা ক্ষোভ দিতে পারেন। কিন্তু তৃণমূল দল জানে এই ক্ষোভকে প্রশমিত কি করে করতে পারে। গণতান্ত্রিকতা আছে, সময় শেষ। বিমল শঙ্কর নাম হয়ে যাবে। দলের মধ্যে গণতান্ত্রিকতা আছে বলে মনে করছেন ভাস্কর সিংহ রায়? আপনাদের দলে গণতান্ত্রিকতা আছে না নেই? এবং আপনারা তো বলেন শৃঙ্খলা পরায়ণ একটা দল, সেই দলে এরকম ভাবে এখনো নমিনেশন ফাইল করলো না, নমিনেশন এখনো ফাইল করা হলো না। কে ফাইল করবে, কবে ফাইল করবে? আমি ভাস্কর সিংহ রায়ের কথাগুলোই আবার রিপিট করছি, বাংলার মানুষ তো এটাও জানতে চায়। আমি শুনেছি, বলুন 30 সেকেন্ড আপনার সময়। ওদের দলের ক্ষোভ বিক্ষোভ থাকলো কি থাকলো গেল আমার কিছুই যায় আসে না, আই এম নট ইন্টারেস্টেড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে রাখছো, সে আবার ভাস্কর সিংহ রায় আমি পরিস্থিতিটা বলছি, তাহলে আমাকে তো আগে বলে দেবে তো। আপনি তো সমাজ করে বিজেপি করছেন, তার আগে করতেন না। এইবারে আর পরিস্থিতি বিশ্লেষণ আমি বলি আমার কথাটা বলি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার নিজের ঘরটা নিজে সামলাক, যেন মানুষের উপর আক্রমণ না হয়। দ্বিতীয় কথা, এই যে লড়াইগুলো বাড়ছে তার কারণ হচ্ছে একটাই, কারণটা হচ্ছে যে প্রত্যেককে কে কতখানি তার ভাগটা পাবে। এ তো ভাগের লড়াই, এ তো আর আদর্শের কোনো লড়াই নেই। আদর্শ লড়াই অন্যান্য দল হয়, বিজেপিতে এখন আদর্শ লড়াই। আমি একটা বড় প্রশ্ন, বিশাখা একটা বড় প্রশ্ন বিমল শঙ্কর বাবু করলেন এবং অবশ্যই বিমল শঙ্কর বাবুর কাছে আবার আসবো, কিন্তু সায়ন বসে আছে, সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী। যেতে চাইছিলাম ময়ূক, যে বিজেপি লড়াইটা কার বিরুদ্ধে করবে বা তৃণমূল লড়াইটা কার বিরুদ্ধে করবে, এ কথা বলা হচ্ছে। এবং সায়ন, আমরা দেখেছিলাম যে যখন কলকাতা পুরসভার ভোট হয়েছিল তার আগে কিন্তু সবার আগে আপনাদের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। এখন আপনাদের অবস্থান ঠিক কি? আমাদের অবস্থান কি তা তো প্রতিটা সাংবাদিক সম্মেলনে আপনাদের সাংবাদিকরা ছিলেন, আপনাদের আর্কাইভ খুললেই জানা যাবে। প্রতিটা জায়গায় প্রার্থী দিয়ে দেয়াল লেখন শুরু হয়ে গিয়ে আমরা তো সবচাইতে আন্ডারডগ, মিডিয়ার ভাষায় আন্ডারডগ, মে মাসে শূন্য হয়ে গেছি, এটা তো প্রকৃত সত্য। তাই আন্ডারডগ টিম আন্ডারডগের মতো করে খেলছে, কিন্তু আন্ডারডগ মানে ভোটের লড়াই খেলছে, মানে মানুষের প্রাণ নিয়ে খেলা না, ভোটের লড়াই। ভোটের লড়াই কিন্তু বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় স্লোগানটা তো খেলা হবে, এটাও তো মানুষ সায়ন। হ্যাঁ, আমি রাজনীতিটাকে খেলা হবে মেলা হবে পর্যায়ে নিয়ে যেতে চাই না। রাজনীতিটা, বাংলার যে রাজনৈতিক চরিত্র, বাংলার রাজনীতিটা যেভাবে এগিয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ময়ূক্তে যে কথাটা বলছি যে আগামী 12 তারিখ ভোট, 27 তারিখ ভোট, বামফ্রন্ট তার সর্বশক্তি দিয়ে, আবারও বলছি বামফ্রন্ট তার সর্বশক্তি দিয়ে তাদের নতুন মুখ থেকে শুরু করে তাদের প্রবীণ নবীনের মেলবন্ধন, অভিজ্ঞতার সাথে নবীন। দেখেছো বিভিন্ন জায়গাতে ময়ূকদা যেভাবে প্রার্থীদেরকে, নতুনদেরকে সুযোগ দেওয়া, সামনের সারিতে নিয়ে আসা, তার সাথে প্রবীণদের মেলবন্ধন, কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা শুধুমাত্র আবেগে চলবে না। এই সব কটাকে মাথায় রেখে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং সেটা মিডিয়ার সামনেও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ময়ূকদা, এর বাইরে আমি 2-3টে জিনিস আমি তোমায় বলতে চাই। আমি তোমাকে ব্যক্তিগত স্তরে চিনি, আমি তোমাকে একটা হেল্প করছি ময়ূকদা তোমার প্রফেশনাল লাইফে। আমি বলছি ময়ূকদা, তুমি আগে থেকে একটা ব্রেকিং নিউজের পার্ট লিখে রেখে দাও ময়ূকদা। সেটা হচ্ছে, তুমি তো শুনেছো মমতা ব্যানার্জি রাজ্যপালকে টুইটারে ব্লক করেছে না, এটা তুমি লিখে রাখতেই পারো মমতা ব্যানার্জি আইপ্যাককে ব্লক করলেন। তুমি লিখে রাখতে পারো মমতা ব্যানার্জি প্রশান্ত কিশোরকে ব্লক করলেন। তুমি লিখে রাখতে পারো অভিষেক ব্যানার্জির দক্ষিণ 24 পরগনায় 1 নম্বর সাংগঠনিক ডানাত জাহাঙ্গীরের প্রকাশিত হতে পারেনি এখনো অবধি, এবং বিধাননগরের নির্বাচনে বহু জায়গায় 32 নম্বর ওয়ার্ড, সেখানে সিপিএম এবং সিপিআই দুজনেই লড়াইতে আছেন। সুতরাং বামফ্রন্টের প্রার্থী তালিকা কিন্তু
আলোচনার ভিত্তিতে হয়নি। আমি বলে দিলাম, লিখে রাখো, বিধাননগর পৌরসভার পৌর নির্বাচন সামনের শনিবার ভোট, 32 নম্বর ওয়ার্ড করুণাময়ী অঞ্চল, সেখানে সিপিআই প্রার্থী দিয়েছে, সিপিএমও প্রার্থী দিয়েছে। সুতরাং এখন আর বামফ্রন্ট আর সিদ্ধান্ত নিয়ে প্রার্থী ঘোষণা করে না। আজ অব্দি বামফ্রন্টের মিটিং এ 27 তারিখের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা কি হয়েছে? স্টুডিও থেকে ময়ূকদা আছো? ময়ূকদা আছো না গেছো? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি সায়ন, কিন্তু একটা স্ট্রেট প্রশ্ন শুনতে পাচ্ছি নয়, আমাকে বলতে দাও। শোনো, কে কাকে কি করে ব্লক করবে সেটা জানো? সায়ন একটা বিষয় খুব একটা বিষয়। সায়ন ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলছি। সায়ন ময়ূক রঞ্জন ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়, এই দুজন কথা বলছে, অন্য কেউ কথা বলছে না। কিন্তু একটা কথা, খুব স্ট্রেট কথা, এখানে তো বিজেপি এবং তৃণমূল দুজনে তো দুজনের বিরুদ্ধে লড়াইটা করছে। তোমরা প্রতিবার 3 নম্বর জায়গায় থেকে তোমরা প্রতিবার নিজের একটা প্রয়োগশালা করার চেষ্টা করছো, তোমরা বিভিন্ন এক্সপেরিমেন্টেশন করছো। মানুষের সিম্প্যাথি নিয়ে তোমরা এক্সপেরিমেন্টেশন করছো নাকি? ময়ূকদা শোনো না, ময়ূকদা তোমাকে আবার একটা বলছি। ময়ূকদা তুমি আবার তোমার ওই লাইন লিখে রাখো। ময়ূকদা আগে থেকে কাজ বাড়িয়ে রাখো। এখন আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিকের পর্দায় সবুজ, অনেকটা সবুজের মাঝখানে গেরুয়া ফিকে হয়ে গিয়ে লাল আবার এগিয়ে আসছে। ময়ূকদা এগুলো লিখে রাখো। ময়ূকদা এই দুঃস্বপ্ন দেখো না, এই দুঃস্বপ্ন কেউ দেখবে না। ময়ূকদা লাল এগিয়ে আসছে, লাল এগিয়ে আসছে, এই দুঃস্বপ্ন দেখা বন্ধ করো। না, ময়ূকদা তোমার কথা আমি তোমাকে বোঝালাম। হাটপাড়া কামারহাটিতে একের পর এক হিংসার ঘটনা হচ্ছে, বামফ্রন্ট সেখানে কোথায়? টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, তৃণমূল করছে বিক্ষোভ, বিজেপির অর্জুন সিং সেখানে দাঁড়িয়ে লড়াইটা করছে, বামফ্রন্ট সেখানে কোথায়? 3 জন বিজেপি, 2 জন অ্যাঙ্কার, 2 জন তৃণমূল। মাঝখানে রেখেছো আমাকে, বলতে দিচ্ছ না, প্রশ্ন করে যাচ্ছ। না বলো, আমি বলছি 1 মিনিট সময় দাও। পিসিআর কে বলছি 1 মিনিট সময় দিতে। 1 মিনিট সময় দেওয়া হলো, এবং তার মধ্যে তুমি প্লিজ তোমার কথাটা গুছিয়ে বলে দাও, তারপরে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে আলোচনার জন্য। সায়ন, আমি বলছি কামারহাটির ভিতরে কি আভ্যন্তরীণ কন্দল হচ্ছে টিকিট নিয়ে, কারণ কাউন্সিলরে 10,000 টাকা পাওয়ার জন্য তো ওরা কেউ ভোটে দাঁড়ায় না। পকেট কাটমানি থেকে শুরু করে সব দিক থেকে সিন্ডিকেট করে গোছাতে হবে। আভ্যন্তরীণ বিষয়, আমরা আমাদের সাংগঠনিক যে বিষয় রয়েছে তাকে কাজে লাগিয়ে আমরা ভোটে লড়বো। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন পৌরসভা নির্বাচন থেকে বারবার পিছিয়ে আসতে চাইছিল? আজকে তা দিনের আলোর মতো পরিষ্কার যে তৃণমূল ধর্মঘট করতে গেলে তার পুলিশকে রাস্তায় নামায়, বারবার সরকারি কর্মচারীদেরকে হুঁশিয়ারি দেয় তোমার ব্রেকআপ সার্ভিস হয়ে যাবে, বারবার হুঁশিয়ারি দেয় যে টোটো অটোকে সচল রাখতে হবে। সেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতারা গোটা কামারহাটিকে অচল করে রাখলেন। কে তার উত্তর দেবে? তার জন্য প্রশ্নের উত্তরটা কে দেবে? মদন মিত্র দেবেন? আমরা আবারও বলছি, লুটের ভাগ বাটোয়ারা বুঝে নেওয়ার জন্য আগে থেকে কে টিকিট পাবেন কে টিকিট পাবেন না দলের সর্বোচ্চ নেত্রী জানেন না, তার লিস্ট বেরিয়ে চলে গেছে। দলের তরফ থেকে যে লিস্ট বেরিয়েছে, আইপ্যাকে তার অন্য লিস্ট বেরিয়েছে। বলে রাখছি তো, আইপ্যাক কে ব্লক করলেন মমতা ব্যানার্জি, প্রশান্ত কিশোরকে ব্লক করলেন। সঞ্জয় সরকারকে উত্তর দিতে হবে। সঞ্জয় সরকার উত্তর দিন। বামফ্রন্টের লিস্ট নিয়ে আলোচনা হচ্ছে আর উনি চলে গেছেন কোথায়? টুইটারে লিস্ট কোথায়? আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রার্থীদের লিস্ট। আজকে আলোচনার সেই বিষয় লিস্ট শুধুমাত্র কোথায়? প্রার্থীদের বামফ্রন্টের লিস্ট লিস্ট নয়। কোথায়? ভাস্কর সিনহা রায়, আপনাকে একটা কথা আপনাদের বলি, কি আলোচনা হয়ে গেছে বামফ্রন্টে? চারটে দল বসেছিল কি? কোথায়? আমরা প্লিজ আমরা যে বিষয়টা কথা বলতে চাইছি, সায়ন, সঞ্জয় সরকার হাত তুলছে। কোনো বিষয় নেই। আমরা আসবো। সঞ্জয় বাবু, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি বলুন, তারপরে আরো একটি সেগমেন্টে আমরা আসবো আমাদের আলোচনার আজকের বিষয়। আমরা আসবো সঞ্জয় বাবু। ময়ূকদা, আপনি লিখে রেখে দিন সাধারণ জনগণ বামফ্রন্টকে ব্লক করে দিয়েছে, মানে জামানত জব্দ হয়ে গেছে। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, বিজেপি কয়জন ক্যান্ডিডেট জিতবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, ময়দানেই লড়াই নেই, ঠিক আছে, ময়দানে নেই। 365 দিন আমরা জনগণের পাশে থাকি, জনগণের পাশে থেকে কাজ করি। সেবা শুশ্রূষা থেকে সবকিছু জনগণকে দেয়, তৃণমূল কংগ্রেসই দেয়। আর যারা এখানে বসে ভাষণ দিচ্ছে তাদেরকে দেখা যায় না। তাদের কি বলুন তো, ওই শীতের যে পাখি, মাইগ্রেন্ট পাখিগুলো আসে না, তাদের মতন অবস্থা ওরা। আবার যে শীত চলে যায় ভুটে এরাও দেখবেন, আপনি দেখবেন ধর্মতলার পাশে। সময় শেষ। সঞ্জয় বাবু যে কথাটা বললেন যে 365 দিন তৃণমূলের সাধারণ মানুষের পাশে থাকে, এই সাধারণ মানুষ যারা কামারহাটিতে রয়েছেন তারা ঠিক কি বলছেন? প্রশাসক মহল বা প্রশাসনিক লেভেল থেকে তাদের পাশে কতটা রয়েছেন সেখানকার যারা প্রশাসনের যারা প্রতিনিধি, তারা আমরা একটু শুনে নেব তারা কি বলছেন। সেখানকার মানুষ কামারহাটিতে, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন ভাস্কর সিনহা রায়, যে প্রশমিত সেখানকার ক্ষোভ, মানুষ কি বলছে, যাদের জন্য ভোট, তারা কি বলছেন শুনবো। সেই আমরা সৌগত রায়কে, মদন দাকে, सीएम अभिषेक बनर्जी, पीके, फरहाद हकीम के 2 मास आगे
এই কাউন্সিলর কারাপ্ট কাউন্সিলর যার নাম হচ্ছে হেসামউদ্দিন, আমরা এক মাস পিটিশন লিখেছি পুরো ভোটার সাপোর্টার পুরো 3 নম্বর ওয়ার্ডে মুসলিম রোড আছে আমার, বালু তালাব, চিংড়ি তালাব, কিরিক রোড সব লিখে ভোটাররা সাইন করেছে কি এই কারাপ্ট কাউন্সিলরকে এইবারে ওর ঘরের কারো টিকিট পাওয়া যায় না, কিন্তু মাস পার্টিশন দেওয়ার পরেও টিকিট পেয়ে গেছে। এখানে আমি দেখেছি এখানে কত নোংরা পড়ে আছে, এখানে ড্রেনেজ লাইন আছে, যারা স্ল্যাব ঢেলেছে 7 বছর হয়ে গেছে কেন পরিষ্কার হয়নি, ঠিক আছে 2 মাস 3 মাস আগে ডায়রিয়া পড়েছে, এখানে 10-15 জন মারা গেছে, কার দায়িত্ব এটা কে দায়িত্ব নেবে? জলের সমস্যা আছে এখানে, যদি আগামীকালে যদি ম্যালেরিয়া হয়ে যায় না ডেঙ্গু হয়ে যায়, কে রেসপন্সিবিলিটি নেবে? এটা কাউন্সিলর দায়িত্ব আছে। রোড তৈরি হচ্ছে 3 মাস আগে এই রোডের বিল পাস হয়েছিল, আমি যত জানছি 3 মাস আগে এটা বিল পাস হয়েছিল, কিন্তু এই রোড এখন বানানো হচ্ছে, যখন টিকিট পেয়েছে তারপর এখন দেখানো হচ্ছে কি আমরা এই রোডের কাজ করছি। ময়ূখ, আমরা দেখলাম সাধারণ মানুষ, কামারহাটির সাধারণ মানুষ যে 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা, তারা যেটা বলেছেন যে তাদের পছন্দ নয় প্রার্থীরা। কেন পছন্দ নয়? কারণ তাদের তরফ থেকে বক্তব্য, তাদের তরফ থেকে বক্তব্য 10 বছর ধরে কাউন্সিলররা কোনো কাজ করেননি, তাদেরকেই কেন আবার টিকিট দেওয়া হচ্ছে? এই জায়গা থেকেই জানতে চাইবো। 4 বছর ধরে যে ইলেকশনটা পেন্ডিং রয়েছে, পৌর প্রশাসক যারা রয়েছেন তারা ইনঅ্যাক্টিভ ছিলেন, মানুষকে পরিষেবা এটা কিন্তু শুধু দীপ আমি তোমাকে একবার ছোট বলি, এটা কিন্তু শুধুমাত্র কামারহাটি বা ভাটপাড়ার বিষয় বলছি না, এটা বলছি গোটা রাজ্যে, তোমরাও এই দায় কিন্তু এড়াতে পারো না। আজকে তৃণমূলের কাছে একটা আইপ্যাক আছে বলে তৃণমূল যে বেনজল, সেই বেনজলটাকে ডিটেক্ট করতে পারছে। তোমাদের কাছে কোন আইপ্যাক আছে? তোমাদের কাছে কোন মেশিনারি আছে? সেটা বিজেপি অবশ্যই বলবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ 4-5 বছর ধরে, তার দায়িত্ব কে নেবে? আজকে যে লিস্ট তালিকা আজকে ঘোষণা করেছে তৃণমূল, তা দেখা যাচ্ছে সেই সমস্ত তালিকায় সেটা বিজেপি বলবে, আমি বলবো কাকে দায়িত্ব দেওয়া হবে, বিজেপি বলবে, আমি বলবো প্রধান বিরোধী দল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে উত্তর রাজ্যে 107টা পৌরসভা নির্বাচনে বিজেপি উত্তর রাজ্যে তালিকা ঘোষণা করতে পারছে, সেই সমস্ত ভোটাররা বলছে চাকরির জন্য তৃণমূল কংগ্রেসকে যোগ দিচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, অর্থাৎ রাজনীতিটা ক্রমশ টাকা উপার্জনের একটা মাধ্যমে হচ্ছে। সেই কারণে আমরা এই বিক্ষোভ। আপনি বলছিলেন যে এবারে ভোটে বিজেপি তৃণমূলকে উৎখাত করবে, উৎপাটন করবে, এই জায়গা থেকে যেরকম ছবি আমরা তুলে ধরলাম, কোন কোন ইস্যুকে সামনে রেখে আপনারা উৎপাটন করতে পারেন তৃণমূলকে, কি মনে হয়? না, একটা কথা বলি, শুধু এবারের ভোটে বলে আমি কিন্তু বলিনি, পশ্চিমবাংলা থেকে এই শক্তিটা সরাতে না পারলে পশ্চিমবাংলা রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই শক্তি যেভাবে হোক সরাতেই হবে। বলি আগে বলি শেষ করি। বিমলবাবু বলেনি, কিন্তু বিমলবাবু একদম স্পষ্ট কথার স্পষ্ট উত্তর দিন যে আপনারা বলছেন যে আপনারা বেটার অল্টারনেটিভ, কিন্তু অল্টারনেটিভটা হবেন কি করে যেখানে আপনারা ম্যানিফেস্টোই প্রকাশ করার জায়গাতে নেই, আপনারা বিভিন্ন জায়গাতে প্রার্থী তালিকায় প্রকাশ করতে পারছেন না। আপনারা কি গ্রাউন্ড লেভেলে, বিমলবাবু আপনারা কি তৃণমূল স্তরে, আপনারা কি সাংগঠনিকভাবে একটু দুর্বল? বিমলবাবু 30 সেকেন্ড সময় বলুন। আমি বলি গ্রাউন্ড লেভেলে না থাকলে আমাদের 56টা কর্মী খুন হয়ে গেছে, কোনো সভ্য দেশ হয় এগুলো? এটা কিন্তু সভ্য দেশ নাকি পশ্চিমবাংলা? আমাদের কতগুলো কর্মী খুন হয়ে গেল, কতগুলো কর্মী ঘর ছেড়ে পালিয়ে গেল, তাদের ঘর বাড়ি তছনছ হয়ে গেল, এটা কোনো সভ্য দেশ? কি বলছো? আমরা গ্রাউন্ডে নেই? আমরা অবশ্যই আছি, কিন্তু একটা জিনিস আমরা বলে দিতে চাই, যারা আজকে এগুলো মানুষের বিরুদ্ধে করছে তারা কিন্তু ইতিহাসের কাছে দায়ী হচ্ছে, এবং আমরা সেই দিকেই এগোচ্ছি এদের দায়ী করার জন্য, কারণ একদিন এদের দায় নিতেই হবে। ফলে শুধু এই পুরসভা ভোট নয়, আগামী সমস্ত জায়গায় দুদিন আগে এই বিমল স্যার 2011 থেকে তৃণমূলের ভালো দিকগুলো তুলে তুলে মানুষের কাছে এইভাবে তার দেখাতেন লোকের কাছে সন্ধ্যাবেলা টেলিভিশন শোতে। আজকে সেই বিমল বাবুর থেকে শুনতে হবে যে তৃণমূলকে কারা উৎখাত করবে আর কিভাবে উৎখাত করবে। কোন বিজেপিকে তুমি দেখতে পাচ্ছ লড়াই, আন্দোলন, সংগ্রামে কথা বলি করে তুলতে চাইছো? ভুল ব্যাখ্যা করে লাভ নেই। আমি জানি না এটা সায়ন বলছে কিনা,
যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, তৃণমূল তো বলবে না। বলছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাপোর্ট করেছিলাম, কিন্তু অন্যায় করলে তার বিরোধিতা করতেই হবে। আমি কোথাও রাষ্ট্রপতিকে দিইনি, অন্যায় করলে সাপোর্ট করতে হবে। সুতরাং সিপিএম যা করেছিল, অপরাধ করেছিল 2006-7 সালে, এখন যেটা এরা আপনি সিপিএম এর লড়াই করতে হবে। তাদের আবার এত বড় বড় কথাটা দেখে নিয়েছেন, আপনি তৃণমূলের অপরাধটা দেখে নিয়েছেন। আপনি যদি এভাবে বিজেপির অপরাধটাকে সমর্থন করা হবে, মোটার জন্য প্রচার করবেন। সিপিএম অন্যায় করলে এক মিনিট রাজশ্রী এক মিনিট রাজশ্রীকে কি এখনো রূপাদি মেনে নিতে পেরেছে, হ্যাঁ কি না? একটা প্রশ্নের উত্তর তো কিছুতেই পাই না। রাজশ্রীকে এখনো রূপাদি মেনে নিতে পারলো? অথরাইজ করে তোমাকে মুখপাত্র করে পাঠাবে সেদিন দেব। সিপিএম পার্টি তো তোমাকে ভরসাই করতে পারে না ভাই, তোমাকে আমি কিসের জবাব দিতে যাব? আগে ভাই কোথায় গেলে? আরে শোনো না, মুখপাত্র করতে রাজশ্রী রাজ্য কেন? আমি বলছি সিপিএম এর মুখপাত্র হবে। আগে নিজের পার্টিকে বলো তোমাকে অথরাইজ করে পাঠাতে, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। না, ব্যক্তিগত জায়গাতে সেই জায়গাগুলো পরে হবে, কিন্তু দীপ তুমি বলে যাচ্ছ, সায়ন তুমি এবং রাজশ্রী বলছো। একদম আমাদের বাকি গেস্টরা রয়েছেন, বলো না ময়ূর, আমার মাথা থেকে আইনজীবী সরিয়ে দিয়ে যদি বাপ মুখপাত্র হয়, আগামীকাল থেকে তাই হবে। রাজশ্রীকে বসে বলতে হবে রূপাদি ওকে মেনে নিয়েছে, হ্যাঁ কিনা? রূপাদি সিপিএম পার্টি অথরাইজ করুক, তারপরে কথা বলা হবে। সমাজের সামনে সিপিএম পার্টি অথরাইজ করে আমাদের আলোচনার মধ্যেই আসতে হবে। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণের পথে যাব না। সায়ন বা রাজশ্রী দুজনকেই বলছি, আমরা যে কথাটা বলছিলাম ময়ূক, যে মানুষ যারা ভোট দিতে আসবেন, বিভিন্ন বুথে বুথে যারা ভোট দিতে আসবেন, তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা কি পাচ্ছেন, তারা কি পেলেন এতদিন ধরে? কামারহাটির বিষয় ছিলাম আমাদের আজকে। কামারহাটিতে গিয়ে আমাদের প্রতিনিধিরা কি রিপোর্ট তুলে এনেছেন সেই ছবিটা দেখলাম। সেই সঙ্গে পুরো বোর্ডের যিনি চেয়ারম্যান, বিদায়ী চেয়ারম্যান কামারহাটির, তার তরফ থেকে কি বক্তব্য আমরা একবার শুনবো। অভিযোগ তো থাকবেই, কাজ করলে অভিযোগ থাকবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু যেসব অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমি এক কথায় বলতে পারি যে আমাদের আরও বেশি নাগরিক সচেতনতা দরকার। কারণ আমার পৌরসভার কোনো খামতি নেই, কাজ করার জন্য লোক রয়েছে, মেটেরিয়াল রয়েছে, সব আছে, তবুও কেন? দীপ কি বলবে ছোট্ট করে 30 সেকেন্ডে বলো। একটাই দীপকে বলার সুযোগ দেবো ময়ূক, কিন্তু একটা বিষয় বলতে হবে, যেটা বললেন গোপাল সাহা যিনি বিদায়, তিনি বলছেন কাজ হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে নাগরিক সচেতনতা আরো বেশি দেখাতে হবে। অর্থাৎ মানুষের দায়, তাদের কতটা দায় সেটা কিন্তু এড়িয়ে গেলেন দীপ। হ্যাঁ, আমি সায়নকে মনে করিয়ে দিতে চাই, হ্যাঁ, সোমনাথ চ্যাটার্জি কিংবা সুভাষ মুখোপাধ্যায়ের অবস্থা সিপিএমে কি হয়েছিল সায়ন বোধহয় ভুলে গেছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই দ্বন্দ্বগুলো কেন আসছে, কারণ রাজ্যে বেকার সমস্যা প্রতিদিন বা বৃদ্ধি পাচ্ছে। সিপিএম জমানায় তো ছিল, তৃণমূল কংগ্রেস এই সরকারে তা আরো দ্বিগুণ আকারে ত্রিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে তৃণমূল বলছে কাজ করলেই তার ক্রিটিসিজম হবে, তোমরা তো কাজই করো না। বেকার যুবক যুবতীরা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছে অর্থ উপার্জনের উপায়ে। রাজনীতিটা ক্রমশ অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠছে, সেখান থেকেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বিজেপির যারা যা তৃণমূল কংগ্রেস এটা ব্যক্তিগত মানুষের যুবককে চাকরি দিতে পারছে না, বিশ্বাস করে না, পারছে না। কেন বিশ্বাস করে না? তৃণমূলের লোকেরাই বলেছিলেন তৃণমূলের উচ্চে রাজ্যে কোনো শিল্প নেই, আমি জানি না পাচার করে, রিতেশ বাবু বা জয়প্রকাশ বাবু কি করেন, কিন্তু এই ধরনের কথা তো বলা হয়েছে বিজেপি দলের লোক থেকে। আমি জানি না রাজর্ষি এখনো তিস্তা বিশ্বাসের পরিবারের সঙ্গে নিজেকে একসঙ্গে রাজনীতি করেন কিনা। সুতরাং বিজেপি আগে নিজে সংগঠিত হয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্য ভূমিকা অবতীর্ণ না হতে পারলে মানুষ কিন্তু মেনে নেয়নি, এবং সেটাই প্রমাণিত হয়েছে। বিশেষ করে এই পুরো ভোটগুলোর ক্ষেত্রে যে কেন এত
প্রতিযোগিতা টিকিট পাওয়ার জন্য, কারণ এর পেছনে বলা হয় যে যারা টিকিট পাবেন তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে। এক সেকেন্ড, যেটা দীপও বলছিলেন যে অর্থনৈতিক আদান প্রদান হয়, কিছু লেনদেন হয়, তার জন্য নিজেদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য তারা টিকিট পাওয়ার জন্য এতটা আগ্রহী। তৃণমূল কর্মী সঞ্জয় বাবুর প্রতিক্রিয়া নেব। সঞ্জয় বাবু, আপনার প্রতিক্রিয়া, 30 সেকেন্ড সময়। দেখুন, পার্টিটা দেখুন দীর্ঘদিন ধরে যারা করে আসে তাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জনসেবা করব, আমি যদি একটা প্রতিনিধির মধ্যে থাকতে পারি, আমি তার নির্দিষ্ট জায়গায় একটা ভালো কাজ করতে পারবো, আমার এলাকাটাকে আরও ভালো করে সুন্দর করে কাজ করতে পারবো। দেখুন, গণতন্ত্রে মনোভেদ আছে কিন্তু মতভেদ নেই, আমাদের মতভেদ নেই, মনোভেদ আছে কিন্তু মতভেদ নেই, ঠিক আছে, এটা আপনারা জেনে রাখবেন। আর দ্বিতীয় নম্বর, গণতন্ত্রের মধ্যেই তো এটা থাকে যে একটা আকাঙ্ক্ষা থাকে মানুষের দাঁড়াবার জন্য, হ্যাঁ দাঁড়াতে চায়। আমার যে ভাই রাজশ্রী ওখানে বসে আছে, রাজশ্রী কিছুদিন আগে একটা আসামের একটা ব্যাপার নিয়ে, বাংলাদেশের একটা হিন্দু ব্যাপারে সব হিন্দুদেরকে ইন্ডিয়াতে টেনে নেওয়া হোক, 13 লাখ হিন্দু। আপনার সময় শেষ সঞ্জয় বাবু, আপনার সময় শেষ। আমরা এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন সঞ্জয় বাবু আপনি করলেন। আমাদের সাথে বিমল বাবু আছেন, বিমল বাবু হাত তুলছেন। বিমল বাবু, আপনার কাছে আসছি, রাজশ্রী আসছি এবং দীপের কাছে আসছি, তিনজনকেই যোগাযোগ রেখে প্রশ্নটা করতে হবে যে আপনাদের গণতন্ত্র থাকার পরেও আপনারা কেন লিস্ট বের করতে পারছেন না? আপনারা কেন গ্রাউন্ড লেভেলে হেল্পটা করতে পারছেন না? যারা দেওয়াল লিখছে, যারা বিজেপির পতাকাটা ধরছে তাদের জন্য, আর যদি করে থাকেন তাহলে তার ফলটা কি? একটা ছোট্ট বিরতি নিতে হবে বিশাখা, এবং তারপরে আমরা ফিরে আসছি এই বিতর্ক নিয়ে, উত্তপ্ত বিতর্ক নিয়ে জবাব চাইতে বাংলায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। জবাব চাই বাংলা, যখন একেবারে আমরা এই জবাবগুলো চাইছি যে সামনে পুরো ভোট, মানুষ কি পেতে চলেছেন, কোথায় কি রাজনৈতিক প্রেক্ষিতে পরিবর্তন হচ্ছে, কোথায় কি নতুন করে কি তৈরি হচ্ছে, কি ধরনের ফর্মুলা বা কি ধরনের ফর্মুলেশন আসছে পলিটিক্যালি, সেই সমস্ত কিছু দেখতে গিয়ে আমাদের কাছে যে বিষয়টা উঠে আসছে ময়ূক, সেটা কিন্তু একটা ঘাড় ওয়াপসির কথা, যেটা আমরা দেখছি যে রামপুরহাটের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেন, অনেকে আবার বলছেন পিংপং এর কথা, একদম এবং সেই যাচ্ছেন আসছেনটা একেবারে 24 ঘন্টার মধ্যে যাওয়া আসা, কারণ রাত্রিবেলা তিনি দল ত্যাগ করলেন, তৃণমূল ত্যাগ করে পরের দিন চলে গেলেন কংগ্রেসে, তারপরে আবার চলে এলেন তৃণমূলে। এই যে এরা যখন প্রাক্তন কাউন্সিলর, এরা যদি আজকে টিকিট পান বা আগামী দিনে এরাই যদি কোথাও গিয়ে পুরো প্রশাসনে চলে আসেন, তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে, তারা আদৌ কাকে ভোট দিচ্ছেন? আমরা একবার শুনে নিই তিনি কি বলছেন। আব্বাস হোসেন, তার নিজের কথা। আমি কালকে কংগ্রেসে যোগদান করেছিলাম, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করলাম, পরিবারের কথা চিন্তা করলাম। আর আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিবারের সম্পর্ক, আপনি জানেন আমার বাড়িতে কি রান্না হয়, আশিসদা জানেন। আমি তাই আবার পুনরায় আমি আমার দলে আমি অংশগ্রহণ করেছি এবং পার্টি যা নির্দেশ দিবে সেই নির্দেশে অক্ষরে আমি পালন করব। আমার তো 4 নম্বর ওয়ার্ডে একটা তৃণমূল আমার দাদা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই প্রার্থী আমরা দিয়েছি, সেই প্রার্থীকে আমরা বিশালভাবে যোগদান করব। নিজে ভুল বুঝতে পেরেছি, আবার নেত্রীর সঙ্গে বসে আবার নিজের ঘরে ফিরেছি, এটা আমাকে ভালো লাগছে। বিমল বাবু কি বলবেন? আদর্শের কথা বলা হচ্ছিল, আপনি বলছিলেন আদর্শের কথা, কিন্তু কোথাও গিয়ে যে সায়ন এতক্ষণ ধরে চিৎকার করছিল, কিন্তু সায়নের কথা কিছু কিছু জায়গায় কিন্তু প্রমাণ হচ্ছে যে আদপে সবটা হচ্ছে টিকিট পাওয়ার জন্য, যেখানে যে দল টিকিট দেবে সেই দলের কাছে মানুষ গায়ে ভার মেয়ে টিকিটটা পেলে হলো। এবং তিনি একটা কথা বললেন, বিমলবাবু একটু অ্যাড করি ময়ূক, যে তিনি বললেন আমি পরিবারের কথা ভেবে দেখলাম না, আমার তৃণমূলে প্রেজয় ভালো। বলুন, 30 সেকেন্ড সময়। না জানি না ওনার পরিবারের নিরাপত্তা কি ব্যাপার ছিল, আমি তো বলতে পারবো না। হরিয়ানায় একজন এমএলএ ছিলেন গয়ারাম, তিনি একদিনে 4 বার দল বদলেছিলেন, সেখান থেকে আয়ারাম গয়ারাম হয়ে গিয়েছিল। এখন পশ্চিমবাংলাতেও গয়ারাম আমি একটা শেষ করি আমরা সবাই দূরে আছি, সবাই চিৎকার করলে কেউ শুনতে পাবে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে বলা হচ্ছিল না কাজ করলে ভুল হয়। হ্যাঁ, কাজ করলে নিশ্চয়ই ভুল হয়, সেই ভুল সংশোধন করে মানুষ কাজ করে। পশ্চিমবাংলার মডেল হচ্ছে কাজ করলে 2,80,00,000 টাকা দামের অ্যাস্টন মার্টিন হয়, কাজ করলে 3,10,00,000 টাকা দামের ল্যাম্বরগিনি হয়, কাজ করলে যে লোকটা 2 দিন আগে বিড়ি নিভিয়ে সেই একই বিড়ি খেত সে কোটি কোটি টাকা ফ্ল্যাটে চা থাকে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা কি করতে আছে আপনাদের কেন্দ্রীয় সরকারে?
ইডি কি করতে আছে, সিবিআই কি করতে আছে? কারোর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ যদি কোনো কিছু না থাকে তাহলে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন ইনভেস্টিগেট করছে না? এই ধরনের কারো ব্যবসা থাকে, কাটতি থাকে না থাকে, আপনি কি ভাবছেন কি করে? সবাই আপনাদের অমিতাভ চক্রবর্তী মতো গরু পাচারকারী নাকি? যদিও বলছেন আপনাদের মুরলীধর লেনে তো প্রস্তাব করেছে। সায়ন কি বলবে? সায়ন এতক্ষণ ধরে, ভাস্করবাবু আসছি আপনার কাছে, সায়ন কি বলবে এতক্ষণ ধরে যে আলোচনাটা হচ্ছিল যে আদর্শের জায়গাটা, এবং তার পাশাপাশি একটা বড় প্রশ্ন হলো যে সুরক্ষা, বিমলবাবু কিন্তু একটা জিনিস বললেন যে সুরক্ষা, নিরাপত্তাহীনতায় অনেক বিজেপির প্রার্থী ভুগছে, তার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলটা করতে হচ্ছে। সায়ন কি বলবে? 30 সেকেন্ড সময় তোমার কাছে। ময়ূকদা, প্রথম কথা হচ্ছে যে যিনি এই কথাগুলো বলছেন তার দল 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে গরু ছাগলের মতো করে জনপ্রতিনিধি কেনাবেচা করেছিল ওই যোগদান মেলার নাম করে, সুতরাং তাদের মুখে তো এগুলো মানায় না। বিশ্বজিৎ কুন্ডু যিনি হচ্ছেন কালনার বিধায়ক ছিলেন, 64 জনকে টেটের চাকরির পরীক্ষা দিয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্য ওনাকে ডিফেন্ড করেছিলেন যে উনি তো ওনার ভুলটা স্বীকার করছে। রাজনীতিটা করে খাওয়ার জায়গা হয়ে গেছে। 2011 সালের আগেও তৃণমূলের কাউন্সিলর ছিল, কিন্তু এই খাওয়ার পরিসরটা ছিল না। ময়ূকদা, ওই যে অ্যাস্টন মার্টিনের গাড়ির কথা বললেন না, ওকেও যদি কালকে বিজেপিতে যায় ওকেও বিজেপিতে দলে নিয়ে নেবে, অ্যাস্টন মার্টিনটাকেও দলে নেবে। কোথাও গিয়ে নিরাপত্তাহীনতার জন্যই কি এই দলবদলগুলো? না সত্যি করে যেটা সায়ন বলল, আজকে অ্যাস্টন মার্টিন আছে, কালকে হয়তো আরো দামি কোনো গাড়ি হবে, বাড়ি হবে। আর পেশা বিষয়টা হচ্ছে, দেখুন, নিরাপত্তাহীনতা তো অবশ্যই, কারণ যেভাবে দেখেছি 2 তারিখের পর থেকে, 2রা মের পর থেকে প্রতিটা বিরোধী দল, যে বিরোধী দল করছে তৃণমূল বাদ দিয়ে যারা আছে এই রাজ্যে, প্রত্যেকের বাড়িতে আক্রমণ হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, এনকোয়ারি হচ্ছে। তো রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, শাসকের আইন চলছে রাজ্যের। কথা বলে প্রমাণিত সত্য। তৃণমূল কংগ্রেস স্বীকার করতে বাধ্য হচ্ছে। কি করছে? ঘুমোচ্ছে? পালিয়ে বেড়াচ্ছে কেন? আমি ঠিক অনুব্রত প্রসঙ্গেই আসবো। ভাস্কর বাবু, আপনি সিবিআই ইডির কথা বলছেন তো, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যখনই ভোট এগিয়ে আসে তখনই সিবিআই ইডির কথা বলা হয়, এবং অনুব্রতর কথা বলে তিনি বলেছিলেন অনুব্রতকে এখন সিবিআই ডাকছে। তাহলে আপনি কোন দিকে বলছেন? একদিকে বলছেন সিবিআই কেন করছে না, সিবিআই যদি তদন্ত করে তাহলে আগে কোন দিকে যাবে? শাকের করার পরিস্থিতি। শাস্তি দেবেন না। আপনি যে বলছেন গাড়ি কিনেছে ইত্যাদিগুলো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদেরকে গ্রেফতার করছে না কেন? সিবিআই শুধুমাত্র ভয় দেখানো অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা চাই সিবিআই তদন্ত শেষ করে চার্জশিট দিক, বিচার চলুক। আপনি বলুন যে আপনার দলে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় কি হয় না? দুর্নীতি প্রমাণিত না হলে সেটাকে দুর্নীতি কি করে বলছেন? না, দুর্নীতি প্রমাণিত হবে। আমাকে প্রশ্নটা উত্তর দিতে দিন। হ্যাঁ, আপনি যদি কোনো মানুষকে অভিযোগ করেন, প্রমাণের দায় থাকে, সেই প্রমাণের দায় তো থাকে। বলুন আপনারা ভাস্কর বাবু, সায়ন, 1 মিনিট। উত্তরপ্রদেশ, বিহার, কথায় কথায় আপনারা বলেন যে এত শতাংশ করাপ্টেড মিনিস্টার, এত শতাংশ করাপ্টেড প্রার্থী, এই প্রার্থীর এত কোটি টাকা, এই প্রার্থীর এত কালো মানি। আপনারা বলুন যে আপনারা একদম ক্লিন, একদম পরিষ্কার স্বচ্ছ প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো মানুষ প্রতিদ্বন্দ্বিতাই করছেন না, সেই দলটা সম্পর্কে কি বলবো? এবং সেই দলের বিরুদ্ধে যে অভিযোগ নির্দিষ্ট দলের নয়, নির্দিষ্ট ধর্মের লোকেদের ভোট চাইছেন বলে এইরকম বিশাখা, তৃণমূল অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। মমতা ব্যানার্জি বলেন আগে টিকিট দিতাম না, পরে সিবিআই অ্যারেস্ট করলে তাদেরকে ছাড়াতে সিবিআই হেডকোয়ার্টারে চলে যান। তৃণমূল ব্যবস্থা গ্রহণ করে। যতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকে, ঘড়ি নেই নাকি হাতে? আমি বলছি যে যতদিন শুভেন্দু অধিকারী দলে থাকে, সৌগত রায় বার্গেনিং করে, আর যবে চলে যায় অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বলেন টাকা তো তোমায় নিতে দেখা গেছে। মঞ্চে দাঁড়িয়ে থাকেন যিনি আরেকজন টাকা নিয়েছেন, সৌগত রায়। ওনারা ব্যবস্থা নেন দুর্নীতির বিরুদ্ধে। রাজীব ব্যানার্জি যিনি বনসহায়ক দপ্তরে দুর্নীতি করেছেন, একটা বিষয় আসবে। হ্যাঁ ভাস্কর বাবু, আপনার 30 সেকেন্ড সময়, তারপরে আরো একটা বিষয় আসবে। সিপিএম বলছেন না আব্বাস সিদ্দিকীর সঙ্গে কত টাকার বিনিময়ে জোটটা হয়েছিল কোনো আলোচনা ছাড়াই? সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী কেন জোট
করেছিলেন আলোচনা ছাড়াই? সে প্রশ্নটা মানুষ করছে। সেই টাকাটা কোথায় লেগেছে? সেই টাকাটা কোথায় গেছে? কেন জোট করেছিলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে? কেন জোট ভেঙে দিলেন? কার সঙ্গে আলোচনা করেছেন? শুধু অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ করলেই হয় না, সেটা প্রমাণ করতে হয়। মানে আপনি বলছেন সিপিএম অর্থনৈতিক দুর্নীতির সাথে যুক্ত? দুর্নীতির সঙ্গে যুক্ত। ভাস্কর বাবু আপনি বলছেন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ হয়েছে বামফ্রন্টের মধ্যে তিনি কোনো আলোচনা ছাড়াই আব্বাস সিদ্দিকের সঙ্গে জোট করেছিলেন। এর বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি প্রশ্ন জড়িত আছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। আচ্ছা ভাস্কর বাবু, সময় শেষ। আপনারা যেটা বলছেন দুর্নীতির প্রসঙ্গ, এবারে আসি অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, তৃণমূলের যেটা এখন অন্যতম সবচেয়ে বড় একটা সমস্যা। এইখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ভাটপাড়ায় গুলি চললো। আপনি এবার বলুন তো, যখন আপনাদেরই প্রার্থী, তৃণমূলের প্রার্থী, তাদের লক্ষ্য করে যখন গুলি চালানো হচ্ছে, এখানে তো অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আচ্ছা, এখানে অন্তর্দ্বন্দ্বের কথা বলা হচ্ছে যে এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কিন্তু বলা হচ্ছে দুষ্কৃতীরা এসে এখানে গুলি চালিয়ে গেছে। কিন্তু এবার ল অ্যান্ড অর্ডার বিষয়টাও তো সামনে আসবে। এখানে ল অ্যান্ড অর্ডার ভাটপাড়া কি গুলি, একেবারে গুলি স্তূপের উপর, বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে তো। 2019 সালের পর থেকে অর্জুন সিং বিজয় হওয়ার পর থেকে ওই অঞ্চলকে একটা দুষ্কৃতকারীদের ডেরা তৈরি করেছে। রাজস্বী কি বলবে? সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধে, সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ তুলছে ভাস্কর সিংহ রায়। তার আগে অর্জুন সিং গণতন্ত্রের পুজো 30 সেকেন্ড সময় রাজস্বী, 30 সেকেন্ড সময় রাজস্বী। আপনার কালিয়াচকের গান্ডে সেখানেও আপনারা বিজেপির জুজু দেখেছেন, সর্বত্র বিজেপির জুজু দেখেছেন, কিন্তু যেগুলো ধরা পড়ছে সেগুলো কোথা থেকে ধরা পড়ছে, কে করছে, সেগুলোই আপনাদের কোনো খাগড়াগড়ে বিস্ফোরণ হচ্ছে, তার নিচে হচ্ছে তৃণমূলের পার্টি অফিস মশাই, আর সেখানে আপনার বিজেপির জুজু দেখছেন। এসব ভাষায় বলছেন না কেন? আপনাদের নেতারা তো জামাতের লিডার, সমস্ত পেড স্টাফ থেকে একটা লিডার আছে, থার্ড টায়ার সেকেন্ড টায়ার লিডার আছে আপনাদের পার্টির মধ্যে। রাজস্বী সময় শেষ। আমরা একটা বিষয় এখানে ইনপুট দেব, যে যেখানে বলা হচ্ছে যে তৃণমূলের প্রার্থীকে গুলি চালানো আমি একটা কথা বলছি, গুলিটা চলেছে এটা সত্যি, গুলিটা চলেছে, গুলিবিদ্ধ হয়েছে এটা সত্যি। বিমল বাবু বলতে চাইছেন কিছু? বিমল বাবু এবং সঞ্জয় বাবু, বিমল বাবু বলুন, বিমল বাবু বলুন, 30 সেকেন্ড বিমল বাবু বলুন। কেউ সায়ন আগে শুনেনি বিমল বাবু যেটা বলছেন, তারপরে আসবো। বিমল বাবু বলুন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এরা এত জিতেও পশ্চিমবাংলা সব দল এত আতঙ্কিত হচ্ছে, বাচ্চাগুলো যেরকম ঘুমের ঘরে চমকে চমকে, এরা সে জেপির নাম শুনলে চমকে ওঠে। তার কারণ হচ্ছে এরা খুব ভালোই জানে এদের যে আধিপত্যের মধ্যে তলাটা একেবারে ফাঁপা, যে কোনো সময় আছড়ে পড়ে নিচে পড়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নিজেদের মধ্যে মারামারিটা হচ্ছে, কারণ একটাই, পুলিশ যেরকম এরিয়া ডমিনেশন করে, এরা করে এরিয়া কন্ট্রোল। খুব গোলমাল হলে পুলিশ পিটুনি কর আদায় করে, এরা জনগণের উপর পিটুনি করছে। অবিলম্বে জয়প্রকাশ মজুমদার রিতেশ তিওয়ারির সঙ্গে দেখা করুন, আসল তথ্য জানতে পারবেন। কথাগত বাবুর কাছে চলে যান, বিজেপি কি মনে করছে সেটা জানতে পারবেন। জয়প্রকাশ এরা কাউকে ছাড়ে না, এরা কাউকে ছাড়ে না, এত লো লেভেলে রাজনীতি করে এরা। সঞ্জয় বাবু কি বলবেন? সঞ্জয় বাবু কি বলবেন? বিমল বাবু এতগুলো কথা বললেন, এরিয়া ডমিনেশনের মতন জায়গায় নিয়ে গেছে, ত্রাস সৃষ্টি করতে কি আপনারা? সঞ্জয় বাবুর জন্য, সঞ্জয় বাবু বলুন। 5 লাখ কোটি টাকা ব্যাংক কারাপশন হচ্ছে, তার 35%, যারা লোন পেয়েছে তারা পেয়েছে 65%। ভারতীয় জনতা পার্টি অমিত শাহ নরেন্দ্র মোদী খেয়ে কাটমানি খেয়ে বেরিয়ে গেছে। সন্ত্রাস এক 1991 সালে 18ই জুন আমতাতে একজনের জিপ কেটে দেওয়া হয়েছিল, কই মাছ মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মহিলাদের স্তন কেটে দেওয়া হয়েছিল সিপিএম এর রাজত্বকালে। সাগরে 4 জনকে খুন করা হয়েছিল 1996 সালে, তাকে মেরে তার মুন্ডগুলো দিয়ে ফুটবল খেলা হয়েছিল। আলোচনা হচ্ছে না কেন? তৃণমূলের মুখপাত্র কেন বাংলার বাইরে বারবার চলে যাচ্ছেন? প্রশ্ন এখানে, আজকে প্রশ্ন এখানে, আজকে কেন তৃণমূলের সমস্ত পার্টি অফিস থেকে ভারত বোঝাই বোমা আজ উদ্ধার হচ্ছে? বোমার আঘাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লুটে যাচ্ছে কেন? আমরা কদিন আগে দেখেছিলাম হরিদেবপুরে তৃণমূলের একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর উপরে গুলি চালিয়েছিল। আজকে ভাস্কর বাবু বলছেন কোথায় ভাটপাড়াতে কে গুলি চালিয়েছে প্রমাণ দিন, হরিদেবপুরে কি হয়েছিল তার প্রমাণটা দিন, তদন্ত হয়নি কেন তার প্রমাণ ধরা পড়েছিলেন কিছুদিন আগে, বিট্টু জয়সওয়াল হালি শহরের আপনাদের কথিত, আপনাদের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী। একবার ভাস্কর বাবু 30 সেকেন্ড। দেখুন, আজকে এখানে যা পরিস্থিতি আছে, বিশৃঙ্খলা সৃষ্টির কোনো দায়
নেই তৃণমূলের, তার কারণ তৃণমূল জিতবেই। আজকে মায়ের পায়ের তলায় মাটি হারিয়ে গেছে। এবং এক মিনিট, আপনারা 6 মাস আগে বলেছিলেন আপকি বার 200 পার, সেই দলের ভোট এত কমে এসেছে, সেই জন্য বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের পায়ের তলায় মাটি ফিরে পেতে চাইছে। আর সিপিএম 0 থেকে মহাশূন্যে পদযাত্রা করছে, 0 থেকে মহাশূন্যে সায়ন আসছি তোমার কাছে। যে আমরা দেখেছি ভাটপাড়ায় বারবার একেবারে বারুদের স্তূপে ভাটপাড়া, সেটা আমরা বলতেই পারি, একের পর এক ঘটনা ঘটছে। তো বারবার বলা হয় যে সাংসদ সেখানে, তিনি তৃণমূলের তরফ থেকে বলা হয় সাংসদের জন্য দায়ী। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে? সেটা তো প্রশাসনের হাতে। কি বলবে? 30 সেকেন্ড সময়। বিশাখা, খুব সোজা কথা, তৃণমূল এখানে বলছেন 2019 সাল থেকে অর্জুন সিং এই গন্ডগোল করছেন। আমি বলছি 2019 সালের আগে অর্জুন সিং কি ভাটপাড়ায় গণতন্ত্রের পুজো করতেন নাকি? বোম বন্দুকের কারবার তখন ছিল না সেখানে। অর্জুন সিং এর বিরুদ্ধে আবার চলে এসেছেন, আবার 30 সেকেন্ডের মাঝখানে চলে এসেছেন ইনি। দাঁড়ান না, আমি বলছি অর্জুন সিং এর 2019 সালের দায়িত্বটা কে নেবে, দায়ভারটা কে নেবে? তৃণমূল নেবে না বিজেপি নেবে? কাকে ঠিক করতে বলুন, আগে বলতে বলুন। 2019 সালের আগে অর্জুন সিং একই ছিলেন নাকি তখন অর্জুন সিং কাঁধে করে ভারতের সংবিধান নিয়ে ঘুরে বেড়াতে? বেশ, শেষ 30 সেকেন্ড বিমল শঙ্কর নন্দকে আমরা দিতে চাই। বিমল শঙ্কর নন্দ, যেটা হচ্ছে ভুল হচ্ছে, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিজেপি এই জায়গায় কি করছে বলুন? বেশ, রাজশ্রী আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমরা বিমল বলুন। প্রধান লক্ষ্য পশ্চিম বাংলায় গণতন্ত্রের প্রতিষ্ঠা, কারণ পশ্চিম বাংলায় যা ঘটছে কোনো সুস্থ সভ্য সমাজে ঘটে না। এবং সবচেয়ে বড় কথা, এদের আতঙ্ক ছিল যখন একটা সিবিআই নাম ধরে এর আগে পিজি হসপিটালে ঢুকে পড়ে, কিন্তু কটা পিজি হসপিটাল আছে, এদের আরো দৌড়ে বেড়াতে হবে আগামী দিনে। আজকে আমি বলে নিয়ে যাচ্ছি, আবার এখানে আমরা আলোচনা করবো, আলাদা হবে জনগণের কাছ থেকে। আজকে যা করছে তার মূল্য এদের দিতেই হবে। সেটা আবার জিজ্ঞেস করুন, উনি কি জানেন? আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের আলোচনায় অনেক কিছু কোশ্চেন হয়তো উঠলো, কিন্তু তার আমাদের এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। আমাদের প্যানেলিস্টদের সবাইকে অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, আলোচনা অংশগ্রহণের জন্য। তবে ময়ূক এবং বিশাখা, আমি আমাদের তরফ থেকে এখানেই আমরা আলোচনা শেষ করছি, কারণ এই আলোচনার যা কোয়েশ্চেন তার উত্তর হয়তো এখনো পর্যন্ত অধরা। আগামী দিন সেই উত্তর হয়তো দেবে, সেই জন্য আমরা আশাবাদী। তবে এখানে আলোচনা শেষ করছি, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা। এরপর দেখুন 294।